দেখো আজকের আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 4 নম্বর স্কুলের অঙ্কগুলো কভার করব। এর আগের স্কুলের অঙ্কগুলো পেতে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশান থেকে প্লে লিস্টে গিয়ে সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো। ঠিক আছে? এবারে আজকের আমরা এই 4 নম্বর স্কুলের অঙ্কগুলো করব। এই 4 নম্বর স্কুলের প্রথম যে অঙ্কগুলো আছে একের দাগের, এই সমস্ত অঙ্কগুলোর মান 1 নম্বর করে। ঠিক আছে? দেখো ক দাগে দেখো, শূন্যস্থান পূরণ করো। একই লব বিশিষ্ট ভগ্নাংশ যার হর বড় সেই ভগ্নাংশটি কি হয়? ছোট হয়। ঠিক আছে? এই অঙ্কটা দেখো আমরা এইভাবে বুঝে নেব। দেখো একই লব বিশিষ্ট ভগ্নাংশ, তা দেখো এর লব কি আছে? 5 আছে। এই ভগ্নাংশের লব কি আছে? 5 আছে। তাহলে বড় কোনটা হবে? তাহলে যেটা দেখো যেটা ছোট হবে, মানে এর যে হরটা ছোট হবে সেটা কি? সেটা বড় হবে। আবার দেখো একই হর বিশিষ্ট ভগ্নাংশ, দেখো একই হর বিশিষ্ট, দেখো এর হর 5, এরও হর 5, তাহলে এই দুটো ভগ্নাংশ কি একই হর বিশিষ্ট। এবার দেখো লবে যে বড় থাকবে, মানে যে ভগ্নাংশের লবটা বড় থাকবে সে কি? সে বড় হবে। তাহলে আমরা এই দিকে হাঁ চিহ্ন দেবো। আর এখানে এই অঙ্কটার ক্ষেত্রে যার হর ছোট হবে সেই কিন্তু বড় হবে। ঠিক আছে? এটা মাথায় রাখবে। এবারে দেখো খর দাগের অঙ্কটা দেখো, 13-17 এর সমতুল্য ভগ্নাংশের লব 169, হর কত হবে? তাহলে দেখো অঙ্কটা দেখো, আমরা 13/17 আছে, এই 13/17 সমান সমান দিয়ে 13/17 করেছি। তাহলে দেখো আমাদের লব কত ছিল? 169 ছিল। তাহলে 13-র সাথে 13 গুণ করে কত পেয়েছি? 169 পেয়েছি। তাহলে আমাদের যে লবে 13 গুণ হয়, তাহলে হরেও আমাদের 13 গুণ করতে হবে। তাহলে 17-র সঙ্গে যদি আমরা 13 গুণ করি তাহলে কি পাবো? 221। ঠিক আছে? তাহলে আমাদের উত্তর এটা হবে। তাহলে আমাদের হর কত হবে? হর হবে আমাদের, দেখো হর হবে আমাদের 221। এবার দেখো 10টি সমান খোঁপকে 1 ধরলে একটি খোঁপের মান কত? দেখো 10টি সমান খোঁপকে 1 ধরলে একটি খোঁপের মান তাহলে কত হবে? দেখো আমাদের দেখো এখানে আমরা যদি এই খোঁপগুলো কেটে নিই, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10টা খোঁপ। তাহলে 10টা খোঁপ তাহলে কি মোট যে সংখ্যাটা, সেই সংখ্যাটা আমরা কিসে দেবো? হরে দেবো। আর ওপরে কি থাকবে? 1 থাকবে। তার মানে কি একটি খোঁপের কথা বলেছে, তাই না? তাহলে একটা আমাদের উপরে থাকবে, লবে থাকবে। ঠিক আছে? এবারে দেখো 3-এর বর্গের বর্গ কত হবে? আচ্ছা দেখো 3-এর বর্গ, দেখো ঘর থেকে অঙ্কটা দেখো, 3-এর বর্গ কত বলো তো? 3-এর বর্গ 3 গুণিতক 3, তাহলে কত হচ্ছে? 9। আবার দেখো 9-এর বর্গ কত? তাহলে 9 গুণিতক 9, তাহলে কত হচ্ছে? 81। তাহলে কি 3-এর বর্গের বর্গ কত? 81। ঠিক আছে? এটাই আমাদের উত্তর। এবারে দেখো আমরা এবারে কোনটা করব? ঘ করেছি, এবার দেখো উঁটা। দেখো ঠিক বা ভুল লেখো। দেখো 4.50 ও 4.5 দুটি পৃথক সংখ্যা। এটা কি ভুল না ঠিক? এটা নিশ্চয়ই ভুল। ঠিক আছে? কেন বলতো? দেখো 4.50 ও 4.5 এই দুটো সংখ্যা কিন্তু একই রকম সংখ্যা। দেখো দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকে এবং সেই সংখ্যার পরে যদি কোনো শূন্য থাকে, সেই শূন্যর কোনো দাম থাকে না। তাহলে এখানে এই শূন্যটা থাকা যা, না থাকাও তাই। তাহলে এই সংখ্যাটা যা, এই সংখ্যাটাও তাই। ঠিক আছে? তাহলে এই দুটো সংখ্যা একই রকম সংখ্যা। তাহলে এই দুটো পৃথক সংখ্যা নয়। তাহলে কি এটা আমাদের ভুল হবে। ঠিক আছে? ভুল হিসেবে দাগ দেবে। এবার দেখো চর দাগে দেখো 1003.015 সংখ্যা, এই সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান কত? তাহলে দেখো আমাদের দেখো দশমিকের পরে 0 1 5 আছে। তাহলে দেখো এই 5টাকে আমরা, দেখো এই 5টাকে আমরা লবে নিয়ে আসব এবং এই যে দশমিকটার জন্য, এই দশমিকটার জন্য বাই দিয়ে একটা 1 দেব। ঠিক আছে? দিয়ে দেখো দশমিকের পরে যে কটা সংখ্যা আছে, 1 2 3, 3টে সংখ্যা আছে, এই 3টে সংখ্যার জন্য আমরা 3টে শূন্য নেব। ঠিক আছে? তাহলে বোঝা গেল? তাহলে এই দশমিকের পরে যে 5টা আছে, আমাদের 5-এর স্থানীয় মানটা বার করতে হবে না? তাহলে 5টা আমরা লবে দেব এবং এই দশমিকটার জন্য বাই দিয়ে একটা 1 দেব নিচে, মানে হরে একটা 1 দেব এবং দশমিকের পরে যে কটা সংখ্যা আছে তার জন্য সেই কটা শূন্য দেব। ঠিক আছে? এটাই হবে। এবার দেখো ঠিক বা ভুল লেখো। দেখো 3/9
9 সমান সমান 9 ভাগ 3। তাহলে এই দুটো সংখ্যা যেটা এই যে যে দুটো অঙ্ক দিয়েছে, এই দুটো অঙ্ক কি সমান সমান? তাহলে এইটা সমান এইটা কি? নিশ্চয়ই না। তাহলে দেখো আমরা অঙ্কটা এইভাবে করে নেব। দেখো দেখো 6 দাগের অঙ্কটা দেখো, 3 ভাগ 9 তাহলে কত হচ্ছে দেখো 3/9। তাহলে এটাকে যদি আমরা কাটাকুটি করি, দেখো 3 একে 3 আর 3 3-এ 9, তাহলে 1/3 1/3 হচ্ছে। আর এইটার মানে কি দেখো 9 ভাগ 3 মানে কি সমান সমান 9/3। তাহলে এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে 3 3-এ 9 আর 3 একে 3, তাহলে 3/1, তাহলে 3/1। তাহলে একটা দেখো 1/3 হচ্ছে আর একটা দেখো 3/1 হচ্ছে। তাহলে কি দুটো আলাদা আলাদা হচ্ছে। তাহলে এই দুটো কি সমান সমান দিলে হবে না। তাহলে এটা কি, এটা আমাদের কি ভুল। ঠিক আছে, এটা আমাদের ভুল। দেখো এবার এবার দেখো বর্গীয় দাগে দেখো 5কে একটি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। আচ্ছা, অপ্রকৃত ভগ্নাংশ কি? যার হর ছোট এবং লব বড়। তাহলে 5 একটি পূর্ণ সংখ্যা, তাহলে 5-এর নিচে সব সময়ের জন্য কি 1 থাকে, মানে যে কোনো পূর্ণ সংখ্যার নিচে কি 1 থাকে। তাহলে সেই জন্য 5-এর নিচেও আমরা 1 দেব, দিয়ে কি এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যাবে। এবারে দেখো দাগে দেখো, সত্য বা মিথ্যা লেখো। বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান সমান রুটের মধ্যে কি আছে? ক্ষেত্রফল একক। এটা সত্য। দেখো আমরা অঙ্কটা এইভাবে বুঝে নেব। দেখো দেখো দাগে দেখো অঙ্কটা, দেখো এই একটা বর্গক্ষেত্র, তাই না? এই একটা বর্গক্ষেত্রকার। তাহলে এখানে এটা কি এই একটা বাহু, এই একটা বাহু, তাই না? তাহলে এর প্রতিটা বাহু কি, প্রতিটা বাহু তো সমান হয়। তাহলে এর যখন ক্ষেত্রফল আমরা বের করব তাহলে কি করব? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ বার করব, তাই না? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ করলে তাহলে আমাদের ক্ষেত্রফল বার হয়ে যাবে। তাহলে ক্ষেত্রফল, তাহলে 8 গুণিতক 8 তা সমান সমান কত? 64 বর্গ একক। তাহলে আমরা যেহেতু ক্ষেত্রফল বার করছি তাহলে এককের ঘরে কি দেবো? এই বর্গ শব্দটা বসাবো। তাহলে দেখো প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? তাহলে দেখো 64 আমরা যদি রুটের মধ্যে নিয়ে আসি তাহলে দেখো রুটের মধ্যে কি 8 গুণিতক 8 হবে। তাহলে এই 64কে আমরা যদি ভাঙি তাহলে কত হচ্ছে? 8 গুণিতক 8 হচ্ছে। তাহলে এই দুটো সংখ্যার জন্য কি, দুটো এই যে সংখ্যা আছে একই রকম সংখ্যা, এখান থেকে যদি আমরা একটা সংখ্যা বের করে নিয়ে আসি তাহলে কি আমাদের রুটটা উঠে যাচ্ছে। তাহলে দেখো প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান কত হচ্ছে? 8। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য বা প্রতিটি বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তোমরা এই অঙ্কটা একটু আরও একটু ভালো করে দেখে নেবে। হ্যাঁ, এই অঙ্কটা খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একটু ভালো করে আর একটু বুঝে নেবে। এবার দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ করো 64/108। দেখো দাগে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। তা দেখো 64/108, তাহলে 64কে আগে আমরা কি ভেঙে নেব। তা দেখো 2 32-এ 64, 2 16 32, দেখো 2 8-এ 16, 2 4-এ 8, 2 2-এ 4। ঠিক আছে, তাহলে আমরা কত পেলাম? দেখো 2 2 2 2 2 2, 1 2 3 4 5 6, 6টা 2। তাহলে 1 2 3 4 5 6, 6টা 2 গুণ আকারে এখানে প্রকাশ করলাম। এবারে দেখো 108, এই 108কে যদি আমরা ভেঙে নিই তা দেখো 2 54 108, 2 27-এ 54, দেখো 3 9-এ 27, 3 3-এ 9। তা দেখো দুটো 2 এবং 3টে 3, দেখো দুটো 2 এবং 3টে 3, এটা আমরা হরে বসালাম গুণ আকারে। এবার দেখো আমরা যদি 2 কাটি, ওপরে নিচেও 2 কাটবো, 2 কাটবো, এখান থেকেও 2 কাটবো। এখন দেখো ওপরেও কাটার মতো কিচ্ছু নেই আর নিচেও কাটার মতো কিচ্ছু নেই। তা দেখো 2 2-এ 4, 4 2-এ 8, 8 2-এ 16, তাহলে 16 আমরা কি লবে বসালাম। এবার দেখো 3 3-এ 9 এবং 9 3-এ কত? 27, তাহলে 16/27। ঠিক আছে, আমরা এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম। এবার দেখো এবার আমরা 2-এর দাগের অঙ্কগুলো করব। দেখো 2-এর দাগের অঙ্কগুলোর মান কিন্তু 2 নম্বর করে। ঠিক আছে, দেখো ফাঁকা ঘরগুলোতে সঠিক সংখ্যা বসিয়ে সমস্যাটি সমাধান করো। তাহলে দেখো এই দুটো ফাঁকা ঘর আছে। এবার দেখো সমান সমান দিয়ে 24/33 সমান সমান দিয়ে 40 বাই ফাঁকা ঘর। দেখো ফাঁকা ঘর দিয়ে কত আছে? 66। দেখো অঙ্কটা আমরা এইভাবে করব। দেখো আমাদের অঙ্কটা এখান থেকে শুরু হয়েছে, তাহলে আমাদের এগুলো কি ফাঁকা ঘর ছিল। তোমরা দেখো এটা আমরা 3 8-এ 24 করতে পারি, মানে এটাকে যদি আমরা ভেঙে নিই দেখো 3 8-এ 24 হচ্ছে। আবার দেখো 3 11 33 হচ্ছে। তাহলে এর 3 কমন রেখে আমরা 8 এবং 11টাকে এপারে নিয়ে চলে আসবো। ঠিক আছে, তাহলে এই 8টাকে আমরা এখানে নিয়ে আসলাম এবং 11টাকে এখানে নিয়ে আসলাম। এবারে দেখো
5 না সরি 8 দেখো এই যে 40 হচ্ছে, তাহলে কত গুণ করেছে 5, নিশ্চয়ই দেখো 5 8 40 হচ্ছে, তাই না? তাহলে দেখো আমরা যদি এখানে 8 গুণিতক 5 দিই তাহলে কত হচ্ছে 8 5 40 হচ্ছে। এবার দেখো আমরা এখানেও 11-র সঙ্গে এই 11-র সঙ্গে 5 গুণ করব, তাহলে কি 11 5 55 হচ্ছে। এবার দেখো এখানে দেখো 11-র সঙ্গে 6 গুণ করলে দেখো 66 হচ্ছে। তাহলে আমরা কি করব 8-এর সঙ্গেও আমরা 6 গুণ করব, তাহলে 8 ছক 48। ঠিক আছে, অঙ্কটা এই রকম হবে। এবার দেখো খর দাগের অঙ্কটা দেখো, কোনো একটি বাড়ির 1/7 অংশ রং করা বাকি আছে, বাড়িটির কত অংশ রং করা হয়েছে? তাহলে দেখো আমরা এইভাবে লিখব। তাহলে দেখো খয়ের দাগের অঙ্কটা দেখো, মনে করি বাড়িটি মোট রং করতে হবে 1 অংশ। তাহলে কি টোটাল বাড়িটা রং করতে হবে কত 1 অংশ, এটা আমরা মনে করলাম যে 1 অংশ টোটাল বাড়িটা রং করতে হবে। এবার দেখো বাড়িটি রং করা বাকি আছে 1/7 অংশ, এটা আমাদের বইয়ে দেওয়া ছিল যে 1/7 অংশ কি রং করা বাকি আছে। তাহলে দেখো বাড়িটি রং করা হয়েছে কত অংশ, তাহলে দেখো বাড়িটি মানে টোটাল 1 অংশ বিয়োগ রং রং করা বাকি আছে 1/7 অংশ। তাহলে এটাকে যদি আমরা এই অঙ্কটা যদি আমরা করি, তাহলে বাড়িটি রং করা হয়েছে কত অংশ আমাদের বের হয়ে আসবে। তাহলে দেখো এই বিয়োগটা করতে গেলে দেখো 1-এর নিচে কি সবসময়ের জন্য 1 থাকে, মানে কি একটা পূর্ণ সংখ্যার নিচে হরে সবসময়ের জন্য 1 থাকে, তাহলে আমরা 1টাকে 1/1 করতে পারি, বিয়োগ 1/7 যেমন আছে তেমন বসিয়ে দেবো। এবার দেখো 1 আর 7 এটাকে যদি আমরা লসাগু করি তাহলে কত পাবো 7 পাবো। এবার দেখো এই 1 7-এর মধ্যে কতবার যায় 7 বার যায়, তাহলে 7 1 7, তা 7 দিলাম। এবার দেখো এই 7 7-এর মধ্যে কতবার যায় 1 বার যায়, তাহলে 1 গুণিতক 1 মানে কত হচ্ছে 1 1 1। দেখো সমান সমান দিয়ে দেখো এটা বিয়োগ করলে কত হচ্ছে 6 হচ্ছে, আর 7 যেমন হর ছিল তেমন হরে চলে আসবে। তাহলে দেখো 6/7। ঠিক আছে, এই অংশটা কি এই অংশটা বাড়িটি রং করা হয়েছে, 6/7 অংশ রং করা হয়েছে। ঠিক আছে, এবারে দেখো গদ দাগের অঙ্কটা দেখো, খেলার মাঠে তোমাদের শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড় করানো হলো, একটি সারিতে 13 জন আছে, কিছুক্ষণ পর কিছু ছাত্র চলে গেল, তারপরেও ছাত্রদের বর্গাকারে সাজানো গেল এবং একটা সারিতে 10 জন রইল, কতজন ছাত্র চলে গেল? তা দেখো এই অঙ্কটা আমরা এইভাবে করব। তাহলে দেখো 2-এর গদ দাগের অঙ্কটা আমরা এইভাবে করব, একটি সারিতে ছাত্র সংখ্যা ছিল 13 জন, তাহলে বর্গাকারে মোট ছাত্র সংখ্যা ছিল কত 13 গুণিতক 13। তাহলে বর্গাকার মানে কি দৈর্ঘ্য যেমন থাকবে প্রস্থও তেমন থাকবে। তাহলে দেখো প্রতিটা সারিতে যদি 13 জন থাকে, তাহলে এইরকম সারি কত আছে এইরকম সারি আছে 13টা, তাই না? তাহলে এইরকম সারি আছে কত 13টা, তাহলে 13 গুণিতক 13, তাহলে মোট কতজন হলো 169 জন। ঠিক আছে, এই ব্যাপারটা আগে বুঝে নেবে যে একটি সারিতে ছাত্র সংখ্যা ছিল 13 জন, তাহলে বর্গাকারে মোট ছাত্র সংখ্যা ছিল কতজন 13 গুণিতক 13, তাহলে 169 জন। এবার দেখো কিছু ছাত্র চলে গেল, তাহলে কিছু ছাত্র যদি চলে যায় তাহলে একটি সারিতে ছাত্র সংখ্যা ছিল কতজন 10 জন, বর্গাকারে বর্গাকারে মোট মোট ছাত্র সংখ্যা ছিল তাহলে কতজন 10 গুণিতক 10 জন সমান সমান কত 100 জন। তাহলে দেখো ছাত্র সংখ্যা চলে গেল কতজন, তাহলে আগে ছিল কতজন আগে ছিল 169 জন, তাহলে এখন আছে কতজন এখন আছে 100 জন। তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে থাকছে কত শুধু 69 জন। ঠিক আছে, এটাই আমাদের উত্তর হবে। এবার দেখো ঘর দাগের অঙ্কটা দেখো, একটি আয়তাকার মাঠের পরিসীমা 300 সেমি, প্রস্থ 50 সেমি হলে মাঠটির দৈর্ঘ্য কত? তাহলে দেখো অঙ্কটা আমরা এইভাবে করব। তাহলে দেখো আয়তাকার মাঠের পরিসীমা কত 300 সেমি, তাহলে আয়তাকার মাঠের অর্ধেক পরিসীমা কত? তাহলে যদি 300 সেন্টিমিটার তার সম্পূর্ণ পরিসীমা হয়, তাহলে তার অর্ধেক পরিসীমা কত হবে? তাহলে 2 দিয়ে ভাগ করব সমান সমান 150 সেমি বা 150 সেমি। তাহলে দেখো আয়তাকার মাঠের প্রস্থ হবে কত 50 সেমি, তাহলে এটা আমাদেরকে বলে দিয়েছে 50 সেমি। তাহলে আয়তাকার মাঠের দৈর্ঘ্য হবে কত অর্ধেক পরিসীমা মাইনাস প্রস্থ। তাহলে অর্ধেক পরিসীমা মানে কি আমরা 150 সেন্টিমিটার বের করে নিয়েছিলাম, আর দেখো এটা কি প্রস্থ মানে 50 সেন্টিমিটার কি আছে প্রস্থ আছে, তাহলে মাইনাস প্রস্থ মানে কি মাইনাস 50 সেন্টিমিটার সমান সমান 100 সেন্টিমিটার কি এটা আমরা দৈর্ঘ্য পাচ্ছি। ঠিক আছে, এটা আমাদের উত্তর। তোমরা একটা জিনিস লক্ষ্য করো,
দেখো মনে করো এই একটা মাঠ, আয়তাকার মাঠ। এখানে পরিসীমা মানে কি? পরিসীমা মানে এই এর যে চারটে বাহু আছে, এই চারটে বাহুর দৈর্ঘ্যর যোগফল। তাহলে আমরা যদি এই পরিসীমার অর্ধেক করে নিই, তাহলে এই একটা বাহু পাচ্ছি এবং এই একটা বাহু পাচ্ছি। তাহলে দুটো বাহু আমরা পাচ্ছি, মানে অর্ধেক যদি আমরা পরিসীমা নিই তাহলে কি দুটো বাহুর যোগফল পাচ্ছি। এবারে তোমরা ভাবো যে আমাদের একটা বলে দিয়েছে, তাহলে আমরা যদি এই টোটাল থেকে যদি আমরা এই 50টাকে বিয়োগ দিই তাহলে কি পাচ্ছি? তাহলে এইটা আমরা পেয়ে যাব। তাহলে তাহলে এই যে অর্ধেকটা, এই অর্ধেকটা মানে কত? 150 সেন্টিমিটার। এখান থেকে যদি আমরা 50 বাদ দিই তাহলে থাকছে কত? 100 থাকছে। তাহলে কত? 100 সেন্টিমিটার কি দৈর্ঘ্য। ঠিক আছে, অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, একটু ভালো করে বুঝে নেবে। এবার দেখো ই অধ্যায়ের অঙ্কটা দেখো, মান নির্ণয় করো। এই যে দেখো এই একটা অঙ্ক দিয়েছে, সরল দিয়েছে, এই অঙ্কটাকে আমাদের মান নির্ণয় করতে হবে। তাহলে চলো দেখো অধ্যায়ের অঙ্কটা দেখো, 6 গুণিতক 5 গুণিতক 4 ভাগ 8 ভাগ 5 গুণিতক 7। তাহলে দেখো আমাদের প্রত্যেকটা পূর্ণ সংখ্যার নিচে কি 1 থাকে। তাহলে আমরা এই 6টাকে 6/1 করতে পারি। গুণিতক 5 আছে মানে কি 5/1 করতে পারি। গুণিতক 8 আছে, এই সরি 4 আছে, তাহলে 4-এর সঙ্গে কি আছে দেখো 8 আছে না, এই 4 আর 8 কি হয় ভাগ আছে, দেখো ভাগ আছে। তাহলে এই ভাগটাকে আমরা যদি দেখো আমরা ভগ্নাংশে নিয়ে আসতে পারি, তাই না? তাহলে দেখো ভাগ দিয়ে আবার কি আছে দেখো 5 আছে, তাহলে 5/1 করতে পারি। আর কি আছে গুণ আছে, গুণ দিলে আমরা এই 7/1 করতে পারি। ঠিক আছে, এবার দেখো 6/1 আছে, 5/1 আছে, গুণিতক 4/8 আছে। এবার দেখো গুণিতক, তাহলে এই ভাগটাকে আমরা গুণে কনভার্ট করে দিয়েছি। তাহলে ভাগটাকে যদি গুণে পরিণত করি তাহলে 5-এর 1টাকে 1-এর 5-এ চলে আসবে। তাহলে কি এই সংখ্যাটাকে আমরা মানে এই ভগ্নাংশ সংখ্যাটাকে আমরা উল্টে দেব। তাহলে 5-এর 1 ছিল 1-এর 5-এ চলে আসবে। তাহলে গুণিতক 7-এর 1 যেমন ছিল তেমন বসে যাবে। তাহলে এই ভাগটাকে আমরা গুণে কেন করেছি? কাটাকুটির সুবিধার্থে। ঠিক আছে, এবার দেখো তোমরা দেখো আমরা এই 5 কাটলাম ওপর নিচে, এই 5 কাটলাম। এবার দেখো এই 4 আছে আর এই 8 আছে, তাহলে কি 4 2 8 হলো। এবার দেখো এই 2 আর এই 6, তাহলে কি 2 3 6 হলো। হ্যাঁ, তাহলে দেখো নিচে আর কিছু আছে, দেখো নিচে 1 1 1 আছে, তাহলে কি নিচে 1 থাকা না থাকা সমান, তাই না? আর দেখো 3 আর 7 আছে, তাহলে 3 আর 7, তাহলে 3 গুণিতক 7, তাহলে কি এদের মধ্যে কি আছে গুণ সম্পর্ক আছে। তাহলে 3 গুণিতক 7 সমান সমান 21। তাহলে উত্তর কি হবে? 21। দেখো এবার আমরা 3-এর দাগের অঙ্কগুলো করব। 3-এর দাগের প্রত্যেকটা অঙ্কের মান 4 নম্বর করে। ঠিক আছে, তাহলে দেখো 3-এর দাগে প্রথম যে অঙ্কটা আছে, এই অঙ্কটা স্কুল নম্বর 2 4-এর গদ দাগের এই একই অঙ্ক আছে। তাহলে 2 নম্বর স্কুলে এই একই অঙ্ক তোমরা পেয়ে যাবে। দেখো অঙ্কটা এই রকমভাবে তোমরা করবে। এই অঙ্কের ভিডিওটা আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো, মানে 2 নম্বর স্কুলের টোটাল ভিডিওটা আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো। আর সমস্ত ভিডিওগুলো পেতে ওই ডেসক্রিপশানে গিয়ে একটা প্লে লিস্ট আছে, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারবে। মানে দ্বিতীয় পর্যায়ক্রমিকের মূল্যায়নের যে যে সমস্ত ভিডিওগুলো আছে এই অঙ্কের বিষয়ের ওপর টোটাল সেখানে দেওয়া আছে, সেটা তোমরা সরাসরি ওখান থেকে সমস্ত ভিডিওগুলো দেখে নেবে। দেখো অঙ্কটা ভালো করে একবার দেখে নাও এখানে। দেখো এবার আমরা 3-এর দাগের ক্ষয়ের অঙ্কটা করব। দেখো হেতমপুর গ্রামের রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। প্রথম দিনে 1/4 অংশ, দ্বিতীয় দিনে 1/12 অংশ ও তৃতীয় দিনে 4/7 অংশ কাজ হয়েছে। 3 দিনে মোট কত অংশ কাজ হয়েছে, কত অংশ কাজ বাকি আছে? তাহলে চলো অঙ্কটা আমরা এইভাবে করব। দেখো 3-এর খ দাগের অঙ্কটা দেখো, 3 দিনে মোট কাজ হয়েছে কত? দেখো 1/4 অংশ, 1/12 অংশ আর 4/7 অংশ। তাহলে এটাকে আমরা যোগ করে নেব। দেখো 4 12 এবং 7, এই এই যে হরগুলো আছে এদেরকে আমরা লসাগু করে নেব। লসাগু করে নিলে কত পাচ্ছি দেখো 84 পাচ্ছি। তাহলে টোটালের হরে আমরা কি দেবো? 84 দেবো। এবার দেখো 4 84-র মধ্যে কতবার যায়? দেখো 21 বার যায়। তাহলে এই 21টাকে দিয়ে আমরা 1 গুণ করব। তাহলে 21 গুণিতক 1। তাহলে দেখো 12 84-র মধ্যে কতবার যায়? 7 বার যায়। তাহলে 7 গুণিতক 1। ঠিক আছে, এবার দেখো প্লাস দিয়ে, আর দেখো 7 84-র মধ্যে কতবার যায়?
12 বার যায়, তাহলে 12 গুণিতক 4। এবার দেখো এটাকে আমরা গুণ করলে কত পাচ্ছি, দেখো 21 পাচ্ছি, প্লাস 7 পাচ্ছি, প্লাস 48 পাচ্ছি। তাহলে বাই দিয়ে হরে আমরা 84 বসিয়ে দেব। এবার দেখো এই তিনটেকে যোগ করলে আমরা কত পাচ্ছি, 76। তাহলে 76/84। তাহলে দেখো এটাকে যদি আমরা কাটাকুটি করি, দেখো এটাকে যদি আমরা 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে দেখো 2 2 দেখো 2 3 6, তাহলে 1 আর 6 16 হচ্ছে, তাহলে 2 8 16। আবার দেখো এখানে দেখো 2 দিয়ে যদি আমি কাটি, তাহলে 2 4 8 আর 2 দিয়ে 4, তাহলে কত হচ্ছে 38/42। তাহলে দেখো 38/42। দেখো এটাকে আবার যদি আমরা 2 দিয়ে কাটি, তাহলে দেখো 2 1 2, 1 আর 8 কত হচ্ছে 18, 2 9 18। এবার দেখো 42টাকে যদি আমি কাটি, তাহলে দেখো 2 দিয়ে 4 আর 2 1 2, তাহলে কত হচ্ছে 21। তাহলে 19/21, তাহলে কত হচ্ছে 19/21 সমান সমান দিয়ে 19/21 অংশ। তাহলে 3 দিনে মোট কাজ হয়েছে কত, 19/21 অংশ। এবার দেখো মনে করি মোট কাজটি 1 অংশ, তাহলে অতএব দিয়ে কাজ বাকি আছে কত, তাহলে কাজ বাকি আছে, তাহলে মোট 1 অংশ কাজ হয়েছে কত, 3 দিন আমাদের কাজ হয়েছে কত 19/21, তাহলে 19/21 আমরা বিয়োগ দেবো। তা দেখো 1 মানে কি, 1 মানে 1-এর 1 আমরা লিখতে পারি, বাই 19/21। তা দেখো 1 এবং 21-এর লসাগু কত, 21। তা দেখো 21 1 21-এর মধ্যে কতবার যায়, 21 বার যায়, তাহলে 21 গুণিতক 1, তাহলে বিয়োগ দেবো, দিয়ে দেখো 21 21-এর মধ্যে কতবার যায়, 1 বার যায়, তাহলে 1 গুণিতক 19। তা দেখো আমরা গুণ করলে কত পাচ্ছি, 21 পাচ্ছি, বিয়োগ 19 পাচ্ছি, বাই 21। তার সমান সমান দিয়ে আমরা দেখো এটা বিয়োগ করলে কত পাচ্ছি, 21 আর 19 যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাচ্ছি, 2 পাচ্ছি, বাই 21। ঠিক আছে, এই 21টা হরে ছিল, এখানেও আমরা নিয়ে আসলাম। তাহলে এই অংশটা কি কাজ আমাদের এখনো কি বাকি আছে, মানে রাস্তার কাজ এখনো বাকি আছে, এটাই উত্তর। ঠিক আছে, দেখো এবার আমরা গ দাগের অঙ্কটা করব। একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গমিটার, ওই পার্কটির পরিসীমা কত? তাহলে দেখো অঙ্কটা আমরা এইভাবে করে নেব। তা দেখো বর্গাকার পার্কের ক্ষেত্রফল কত, 1024 বর্গমিটার। তাহলে বর্গাকার পার্কের একটি বাহুর দৈর্ঘ্য কত? তাহলে আমাদের কি এখানে ক্ষেত্রফল দেওয়া আছে এবং একটি বাহুর দৈর্ঘ্য যখন আমরা বের করব তখন কি করব, রুটের মধ্যে এটা কি নিয়ে আসবো, এই ক্ষেত্রফলটা নিয়ে আসবো। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য রুট বাই কত, 1024। ঠিক আছে, তাহলে দেখো এটাকে যদি আমরা ভেঙে নিই, তাহলে কী পাচ্ছি, সমান সমান রুট বাই 32 গুণিতক 32। এবার দেখো আমরা এই যে যে দুটো সংখ্যা আছে 32 32 দুটো সংখ্যা আছে, সেখান থেকে আমরা যখন একটা সংখ্যা নিয়ে আসব তখন কি এটা এই রুটটা উঠে যাবে, তাহলে সমান সমান 32। তাহলে 32টা কি একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে দেখো পরিসীমা মানে কি, পরিসীমা মানে চারটি বাহুর দৈর্ঘ্যকে কি করব, যোগ করব। তাহলে দেখো 32 গুণিতক আমরা যদি 4 করে দিই, তাহলে 32 গুণিতক 4 মানে কি এটা কি পরিসীমা হবে। ঠিক আছে, তাহলে দেখো চারটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান যদি 32 মিটার হয়, তাহলে চারটি বাহুর দৈর্ঘ্য মানে কি 32 গুণিতক 4 সমান সমান 128 মিটার। এটা হলো পরিসীমা, এটাই উত্তর। ঠিক আছে, আজকের আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 4 নম্বর স্কুলের অঙ্কগুলো কভার করলাম। এই অঙ্কগুলোর আগের অঙ্কগুলো পেতে, মানে আগের স্কুলের অঙ্কগুলো পেতে তোমরা এই ভিডিও ডেসক্রিপশান থেকে প্লে লিস্টের মাধ্যমে তোমরা সমস্ত ভিডিওগুলো দেখে নেবে, মানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্ত ভিডিওগুলো তোমরা দেখে নেবে। আর এই অঙ্কগুলোর মধ্যে থেকে যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানাবে, আমি কমেন্ট সেকশানে তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। ওকে, বাই।